আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন এবং আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার বিস্তারিত। রাজধানীতে ছাত্রদল এবং পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব এলাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রতিবাদে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিক, ছাত্রদলের নেতাকর্মী সহ আহত হন অন্তত ৩৫ জন। জাহিদ রহমানের রিপোর্ট। ছাত্রদল নির্ধারিত প্রতিবাদ সমাবেশ শুরু করতে গেলেই পুলিশের সঙ্গে ঝামেলা বাধে। শুরু হয় সংঘর্ষ, পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদলের নির্ধারিত কর্মসূচি। সমাবেশ পণ্ড করে দেওয়ায় বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা চড়া হয় পুলিশের উপর, ছড়ে ইটপাটকেল। ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে ছাত্রদল কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। প্রেস ক্লাবের ভিতরে আশ্রয় নিলে সেখান থেকে বের করে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য, ছাত্রদলের নেতা কর্মী ও সাংবাদিক আহত হন। প্রেস ক্লাবের সামনে সমাবেশের অনুমতি ছিল না বলে জানায় পুলিশ। প্রেস ক্লাবের সামনে বা ঢাকা শহরের যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রাম করতে হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের অনুমতি নিয়ে করতে হয়। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের অনুমতি প্রয়োজন হয় না। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে দিয়ে সরকার চরমভাবে স্বৈরাচারী এক নায়কতান্ত্রিক একটি সরকারে পরিণত হয়েছে, যারা কোনোভাবেই জনগণের যে ন্যূনতম যে সাংবিধানিক অধিকার আছে সেই অধিকারকে তারা কোনো সম্মান দিতে রাজি নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি। প্রেস ক্লাবের সামনে আজ পর্যন্ত কোনো প্রতিবাদ সভা বা আপনার সমাজে কোনো অনুমতি নিয়ে করা হয়? জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। পৌরসভা নির্বাচনে নীলফামারী সৈয়দপুরে দু প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঝিনাইদহে সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। ককটেল বিস্ফোরণ হয় রাজশাহীর একটি কেন্দ্রে। পঞ্চম ধাপে দেশের 29টি পৌরসভায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ইভিএমে ভোটার উপস্থিতিও ছিল লক্ষণীয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মৌসুমী রহমান। ভোট দেয়াকে কেন্দ্র করে দুই কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে ঝিনাইদহের কালীগঞ্জে। এই সময় বাড়িঘরও ভাঙচুর করা হয়। আহত হন কমপক্ষে 4 জন। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে বিজিবি। নীলফামারী সৈয়দপুর মহিলা কলেজ কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছোটন অধিকারী নামের একজন নিহত হন। আহত হন আরো 2 জন। এখানে নাকে মুখে খুব আঘাত করছে। আমি দৌড় দিয়েছি। পরে আমি হাসপাতালে আসার পর জানতে পারলাম যে আমার যে বন্ধু মারতেছিল, আমি আগাইতে গেছিলাম, উনি মারা গেছেন। রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর পৌরসভায় সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। চারঘাট পৌরসভার একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়। ভোট নেওয়া হয় জামালপুরের 4টি পৌরসভায়। ভোট কারচুপির কারণে জামালপুর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির প্রার্থী। চট্টগ্রামে 3টি পৌরসভা, হবিগঞ্জ সদর, বগুড়া সদর, কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া সদর, যশোরের কেশবপুর, মাদারীপুর সদর, শিবচর, ময়মনসিংহের নান্দাইল এবং গাজীপুরের কালীগঞ্জে শান্তিপূর্ণ ভোট হয়। এর আগে আমরা কখনোই বিএমএ ভোট দিই নাই, এবারে আমরা প্রথমেই বিএমএ ভোট দিলাম। ভালো লাগছে, কোনো ঝামেলা নাই। সকাল থেকে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, তারপরও নিজে সুনিশ্চিত রায় দিয়ে আমরা যোগ্য প্রার্থীকে মনোনীত করব এই আশায়। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যেটি বোঝায়, আমার দৃষ্টিতে
আজকে সেটি এখানে সম্পন্ন হচ্ছে। ভোলা সদর, চরফ্যাশন, চাঁদপুরের মতলব, শাহরাস্তি, রংপুরের হারাগাছ, চাঁপাইনবাবগঞ্জের নাচল এবং লক্ষ্মীপুরের রায়পুরে ভোটারদের স্বতঃস্ফূর্ততা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভোটের মাঠে ছিল র্যাব, পুলিশ, বিজিবি ও এপিবিএন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি যথার্থরূপে আমরা পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে করেছি এবং আমি যে কয়টা কেন্দ্র দেখলাম মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে। 29 পৌরসভায় 291টি সাধারণ ওয়ার্ডে 1270 জন, 97টি সংরক্ষিত ওয়ার্ডে 342 জন এবং মেয়র পদে 100 জন প্রার্থী লড়ছেন। মৌসুমী রহমান, RTV। আরসি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় লেখক মোশতাকের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান বিএনপি মহাসচিব। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের বিরোধিতা বিএনপি সবসময় করেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে আগামীতে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ভার্চুয়াল মাধ্যমে রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA আয়োজিত সেবার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় তদন্তের মাধ্যমে লেখক মুশতাকের মৃত্যুর রহস্য উন্মোচিত হবে বলেও আশা জানান ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ড্রাইভিং লাইসেন্স প্রদান কার্যক্রম পুরোদমে শুরুর কথাও তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিষয়টি দুঃখজনক। তার মৃত্যুর সঙ্গে কেউ যদি এ ঘটনায় জড়িত থাকে, তার মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, তাহলে অবশ্যই তদন্তে বেরিয়ে আসলে, সত্য উদ্ঘাটিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার মতো সৎ সাহস সরকারের আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। এর আগে 23 ফেব্রুয়ারি মামলার সুষ্ঠু তদন্তের জন্য কিশোরকে 3 দিনের রিমান্ডে নিতে আবেদন করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক কর্মচারীদের টিকা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 18 বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে ভার্চুয়াল মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অনুদানের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। মেধাবী অথচ আর্থিক সংকটের কারণে বন্ধ আছে কাঙ্ক্ষিত শিক্ষা কার্যক্রম। একসময়ের বাস্তবতা এমন হলেও সময়ের সাথে পাল্টিয়েছে সে দুর্ভাবনা। কেননা গেল 1 দশক ধরেই সেই সব মেধাবীদের আর্থিক সহায়তা দিয়ে আসছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আপনার দৃষ্টি বিশেষ উদ্যোগের একটি হচ্ছে এই শিক্ষা সহায়তা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে স্নাতক পর্যায়ের 1,63,01,009 জন শিক্ষার্থীকে উপবৃত্তি, ভর্তি সহায়তা ও দুর্ঘটনায় আর্থিক অনুদান বাবদ 87,52,55,400 টাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী। পড়াশোনা খরচ চালিয়ে নিতে সক্ষম হয়েছি। পরে সরকার প্রধান বলেন, শিক্ষা খাতে অর্থ বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ ভাবে সরকার। আর এক্ষেত্রে সরকারের সঙ্গে সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়গুলি আমরা প্রত্যেক জেলায় করে দিচ্ছি যেন ছেলেমেয়েরা বাবা মার চোখের সামনে থেকে ঘরের খেয়েই পড়াশোনা করতে পারে। আর এই বিশ্ববিদ্যালয় আমরা বিভিন্ন বহুমুখী করে দিচ্ছি। যে এলাকায় যে ধরনের শিক্ষার খুব বেশি গুরুত্ব, আমরা সেভাবেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি করে দিচ্ছি। শিক্ষার খরচটাকে আমরা খরচ মনে করি না, এটা আমরা একটা বিনিয়োগ মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সংশ্লিষ্ট সবাইকে করোনা টিকা নিশ্চিত করার কথা জানান প্রধানমন্ত্রী। ইতিমধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী যারা আছে সকলকেই টিকা নিতে হবে। সেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই
আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছি। আর ইউনিভার্সিটি বা কলেজে WHO নির্দেশ মোতাবেক যে বয়স পর্যন্ত টিকা দেওয়া যাবে না, তার উপরের বয়সে যারা সেসব শিক্ষার্থীদেরকেও টিকা দেওয়া হবে। উদ্বোধন শেষে বেশ কয়েকটি জেলা উপজেলার শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল পেপারে পরীক্ষা দিতে হতো। মারুফ রেজা, RTV, ঢাকা। পরিবর্তন এনেছিলাম। বাংলাদেশি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে সুইস ব্যাংক সহ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ এই রুল দেন। এদিকে হাইকোর্টের একক একটি বেঞ্চ পিপলস লিজিং ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুদক এবং SECর চেয়ারম্যানের বক্তব্য শুনবে আগামী 9 মার্চ। খান আলমের রিপোর্টে বিস্তারিত থাকবে। গত 1 ফেব্রুয়ারি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস, মুসা বিন শমশের সহ অন্যদের মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশের বিভিন্ন ব্যাংক, বিশেষ করে সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে রিট করেন। রিটের শুনানি নিয়ে আদালত বাংলাদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সুইস ব্যাংক সহ গোপনে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন। পাশাপাশি পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে কেন তদন্ত করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। খুব আলোচিত পানামা পেপারসের কি অবস্থান আমরা সেটা বলেছি, অনুসন্ধান দিন আছেন। আর প্যারাডাইস পেপারস সেটাও অনুসন্ধান আছে। সেখানে দুজন উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে দুজন ব্যক্তির নাম আসছে। ওয়ান ইজ মুসা বিন শমশের, অ্যানাদার ইজ মাল্টিমুডের স্বত্বাধিকারী আব্দুল আওয়াল মিন্টু। আমরা এই আমাদের আপডেটটা আদালতের সামনে দিয়েছি। এদিন আদালতকে জানানো হয় বাংলাদেশের 14,000-এর মতো দ্বৈত নাগরিক রয়েছে, তবে নিখুঁত তালিকা করতে এখনও কাজ করছে ইমিগ্রেশন পুলিশ। অর্থ পাচার ইস্যুতে এদের কারো কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা দেখতে বলেছেন হাইকোর্ট। প্রায় 14,000-এর মতো দ্বৈত নাগরিক যেটা ইমিগ্রেশনের কাছে আছে, সেগুলার তালিকাগুলো প্রস্তুত করা হচ্ছে। সেই জন্য আমরা একটা সময় নিয়েছি, সেগুলো একসাথে আমরা জমা দেব। হাইকোর্ট সবার নামই চেয়েছেন, সেই হিসাবে যদি সবার নাম আসে সেখান থেকে যদি মানে কোনো মানি লন্ডারিংয়ের তথ্য পাওয়া যায়, কারো বিরুদ্ধে কোর্ট সেইভাবে আদেশ দেবেন। এদিকে পিপলস লিজিং কেলেঙ্কারি ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুদক ও SECর চেয়ারম্যানকে আগামী 9 মার্চ ভার্চুয়ালি শুনবেন হাইকোর্টের একটি একক বেঞ্চ। আর যদি কোনো কারণে ওনারা অ্যাভেলেবল হতে না পারেন তাহলে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নমিনেট করবেন, আর অ্যান্টি কারাপশন কমিশনের পক্ষে ডিরেক্টর জেনারেল, আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর। ওনারা 3 জন ইন পারসন 2:30 থেকে 3:30 এই সময়ে কোর্টে থাকবেন। সেদিন পিপলস লিজিংয়ের যেসব ঋণ খেলাপি আদালতের নির্দেশনা অনুযায়ী আগে হাজির হয়নি তাদেরকে হাজির হতে বলা হয়েছে, অন্যথায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন হাইকোর্ট। খান আলামিন, RTV, ঢাকা। নিষিদ্ধ সেক্স টয় ও যৌন উদ্দীপক পণ্য বিক্রি চক্রের মূল হোতাসহ 6 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল সাইবার ইনভেস্টিগেশনের একটি টিম রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এই সময় তাদের কাছ থেকে 12 লাখ টাকার যৌন উদ্দীপক সামগ্রী উদ্ধার করা হয়। 32টি ওয়েবসাইটে এসব পণ্য বিক্রি হতো বলে জানায় সিআইডি। C&F এজেন্টদের ঘুষ দিয়ে নিষিদ্ধ এসব পণ্য দেশে আনা হতো বলে জানিয়েছে সংস্থাটি। জুবাইর হাসানের রিপোর্ট। রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়ামের এক ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় ফরেন বডির বিষয়টি উঠে আসে। দেশে ফরেন বডি বা সেক্স টয়ের ব্যবহার নিয়ে সর্বপ্রথম সংবাদ প্রচার করে RTV। এরপর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশে নিষিদ্ধ সেক্স টয় ও যৌন উদ্দীপক সামগ্রী বিক্রির অভিযোগে শনিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে 6 জনকে গ্রেফতার করে অপরাধ তদন্ত বিভাগ CID। এ সময় বিপুল পরিমাণ সেক্স টয় জব্দ করা হয়। CID বলছে C&F এজেন্টদের ঘুষ দিয়ে বৈধ পণ্যের আড়ালে নিষিদ্ধ পণ্য আমদানি করত চক্রটি। পরে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে উচ্চ মূল্যে বিক্রি করত। কয়েকটি সংঘবদ্ধ চক্র নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক পেজে বিক্রয় নিষিদ্ধ এই জাতীয় দ্রব্যাদি পণ্যের ছবি
এবং ভিডিও সহ বিক্রয়ের বিজ্ঞাপন দিচ্ছে। বেশ কিছু ওয়েবসাইটকে শনাক্ত করি, প্রায় 32টির মতো ওয়েবসাইট শনাক্ত করি। সিআইডি জানায় মূলত 30 ঊর্ধ্ব বয়সীদের টার্গেট করত চক্রটি। নিষিদ্ধ এসব পণ্য বিক্রির পর আর্থিক লেনদেন করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করা হতো। অনেক ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য ডেলিভারি করত না চক্রটি। সে প্রতি কেজি মালামালের জন্য 1300 থেকে 1900 টাকা পর্যন্ত অফার করত যে তাকে এনে দিতে, এবং কোনো সময় সে একজন C&F এজেন্টের উপর নির্ভর করত না, এক এক সময় এক এক এজেন্টের মাধ্যমে সে এই কাজটি করত। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন এসব যৌন উদ্দীপক পণ্য তরুণ সমাজকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। নৈতিকভাবে তারা অবক্ষয়ের মধ্যে পড়ে যাচ্ছে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আরেকটি হচ্ছে ভবিষ্যতের জন্য তাদের ভিতরে ব্যক্তিত্বের বিকার তৈরি হচ্ছে, যেটাকে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার বলি, এবং তার ব্যক্তিগত এবং তার যৌন জীবন কিন্তু ভবিষ্যতের যৌন জীবন কিন্তু ব্যাহত হতে পারে। এসব অবৈধ পণ্য যেন দেশের ভিতরে ঢুকতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। জুবায়ের সানি, RTV, ঢাকা। বয়স 18-র নিচে, পরে উচ্চ মাধ্যমিকে, এই বয়সেই হ্যাক করতে পারে যে কারো ফেসবুক প্রোফাইল। বিশিষ্টজনদের আইডি হ্যাক করার পর ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। সঙ্গীতশিল্পী ফাহিম ফয়সালের আইডি 1.5 বছর হ্যাক করে রাখার পর অবশেষে ধরা পড়ে গোয়েন্দাদের জালে। পুলিশ বলছে পাকিস্তানি একটি গ্রুপ থেকে হ্যাক করা শিখেছে কিশোরটি। জুবায়ের সানির আরেকটি রিপোর্ট দেখব। ফাহিম ফয়সাল দেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ফেসবুকে তার ফলোয়ার লাখের উপরে। 2019 সালে হঠাৎ তার গুগল ভেরিফাইড ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায়। অনেক চেষ্টার পর মেসেঞ্জারে যোগাযোগ করতে সক্ষম হন হ্যাকারের সঙ্গে। দাবি করে বড় অঙ্কের টাকা না দেয় তার ফেসবুক পেজে একের পর এক পোস্ট করা হয় আপত্তিকর ছবি ও ভিডিও। হ্যাকারকে নক দেই যে ভাই আপনি কে, আমি ফাহিম ফয়সাল বলছি, আপনি প্লিজ আমাকে আইডিটা ফেরত দেন, আমি আপনার তো কোনো ক্ষতি করি না, আপনি কেন এটা করেছেন। হ্যাকার প্রথম আমাকে রেসপন্স করছিল না, একটা পর্যায়ে হ্যাকার রেসপন্স করে এবং সে আমার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে এবং সে বলে যদি এই টাকাটা আমি না দেই তাহলে সে অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি, অশ্লীল বিভিন্ন তথ্যপত্র দিয়ে সে ফটোশপ করে টোরে সে আমার নামে সেটা ছড়াবে। বাধ্য হয়ে ফাহিম সাহায্য চান গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের। আইডি হ্যাক হওয়ার 1.5 বছর পর সেই হ্যাকারকে আটক করতে সক্ষম হয় পুলিশ। হ্যাকার কিশোর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের বাসিন্দা। 2019 সালের মার্চ মাসে পাকিস্তানি একটি গ্রুপে জয়েন করে ফেসবুক হ্যাক করা শেখে। এরপর একে একে হ্যাক করে বহু মানুষের আইডি। পাকিস্তানিদের একটা গ্রুপ ছিল, এই গ্রুপটাতে সে আসলে তার হাতে খড়ি শুরু হয় যে কীভাবে একটা আইডি হ্যাক করতে হয় বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে কীভাবে একটা পেজ কন্ট্রোলে নিয়ে নেওয়া যায়। তো এর মাধ্যমে সে রেগুলার বেসিসেই আসলে এই পেজগুলো সে অ্যাপ্লাই করতো, সে যে জ্ঞানটা ওখান থেকে পাচ্ছে সেটা অ্যাপ্লাই করতো। সে বেশ কিছু আইডি এবং পেজেস নিজের কন্ট্রোলে নিয়েছে এবং তার ক্লেমটা ছিল ফাইন্যান্সিয়ালি, মূলত সে ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হওয়ার জন্যই সে আসলে এই ধরনের কাজগুলো করতো। হ্যাকার কিশোরকে আটকের পর ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে শিল্পী ফাহিম ফয়সালের আইডিটি। 16 থেকে 25 এই রেঞ্জের সাইবার ক্রাইম করার রেটটা বেশি। জুবায়ের সানি, RTV, ঢাকা। আইন শৃঙ্খলা রক্ষায় 3 পার্বত্য জেলায় সেনাবাহিনীর ছেড়ে যাওয়া ক্যাম্পে পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে তিনি জানান শান্তি রক্ষায় 3 পার্বত্য জেলায় আধুনিক পুলিশ নিয়োগ করা হবে। এর আগে পার্বত্য চট্টগ্রাম চুক্তির অন্যতম স্বাক্ষরকারী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মার সঙ্গে বৈঠক করেন তিনি। পরে নিজ মন্ত্রণালয়ে অপরাধী শনাক্তে র্যাবের অনসাইট আইডেন্টিফিকেশনস অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার জন্য স্বাধীন পুলিশ অভিযোগ তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের 102 আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট শিরিন মনির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। রিটে আইন এবং স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে। রিটে তদন্ত কমিশন গঠনের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি, আইজিপি এবং সচিব, আইনের শিক্ষক
ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়। রিটটি শুনানির জন্য বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চে উপস্থাপন করা হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বেলখেডের 4 শ্রমিক হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড এবং 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই আদেশ দেন। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা অনাদায়ে আরও 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা হলেন বেলখেডের 2 ফিডারম্যান তাজুল ইসলাম ও মহিউদ্দিন। 2008 সালের 21 সেপ্টেম্বর রাতে 4 শ্রমিককে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় আসামিরা। ঘটনার পরদিন হত্যা মামলা দায়ের করেন বেলখেডের মালিক এরশাদ মিয়া। দেশের পাহাড় জাগলো বলে বাংলাদেশ আজ ধন্য, আদা হলুদ করবে আবাদ সারা দেশের জন্য। এ স্লোগানে রূপালী ব্যাংকের উদ্যোগে 4% হার সুদে পার্বত্য অঞ্চলে আদা চাষে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। 3 পার্বত্য জেলার শাখাসমূহে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় 50 লাখ টাকা ঋণ দেওয়া হয়। দুপুরে রাঙামাটির পর্যটন হলিডে কমপ্লেক্সে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং তীর গো ফর গোল্ড প্রজেক্টের আওতায় কাল থেকে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে 12তম বঙ্গবন্ধু তীর জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। বিকেলে সংবাদ সম্মেলনে অলিম্পিক অ্যাসোসিয়েশন জানায় এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে 40টি দল এবং সংস্থা অংশ নেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী সহ অনেকেই। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/RTV online ও youtube.com/RTV Digitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।